ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অনলাইন প্রোগ্রামেতে আজকের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা পর্ব শুরু হতে চলেছে সেটা এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজিরই অন্তর্গত। যে বিশেষ একটা বিষয়ের উপরে আমরা গুরুত্বটা দিয়েছি সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড প্রবলেমস ইন এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, এবং তার মধ্যে আমরা আজকের যে আলোচনার বিষয়তে আমরা আলোকপাত করব সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবাল ইস্যুস, অর্থাৎ পরিবেশকে কেন্দ্র করে বিশ্ব বা আন্তর্জাতিকভাবে যে সমস্ত সমস্যা উঠে আসছে, যেটাকে আমরা আন্তর্জাতিক বা বৈশ্বিক, বিশ্ব থেকে বৈশ্বিক সমস্যার কথাও বলতে পারি, সেই বিষয়গুলোতে আজকে আমরা আলোচনা করব আর কি। সেই বিষয়গুলোতে আমরা আলোচনা করব এবং সেইভাবে আমরা জিনিসগুলোকে দেখাবো। প্রথমেই হচ্ছে যে পরিবেশ, আমরা তো বলেছি পরিবেশ ও বৈশ্বিক সমস্যা। তাহলে পরিবেশ কথাটাকে আমাদের আগে কিন্তু একটুখানি ভেঙে নিতে হবে, যে পরিবেশ বলতে আমরা কি বোঝাই, পরিবেশের মধ্যে কি ধরনের উপাদান থাকছে সেটাকে আমাদের আগে ছোট্ট করে একটুখানি বুঝে নিতে হবে। প্রথমেই যেটা বলবো যে পরিবেশ বলতে একটা নির্দিষ্ট স্থান এবং সময়ে মানুষকে ঘিরে থাকা ভৌত, অর্থাৎ ফিজিক্যাল, জৈবিক, বায়োলজিক্যাল এবং সাংস্কৃতিক, কালচারাল, অর্থাৎ ফিজিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল যে উপাদান থাকে তার সমষ্টিকেই আমরা বলছি পরিবেশ। তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ভৌত, আর একটা হচ্ছে জৈবিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক। এই তিনটে উপাদানের সমষ্টিটা মিলিয়েই হচ্ছে একটা পরিবেশ। এই উপাদানগুলো আবার প্রত্যেকের সঙ্গে যুক্ত, ইন্টার কানেক্টেড, এবং সেটা মানে একে অপরের সঙ্গে যুক্ত থাকার কারণে পরিবেশের যখন কোনো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করতে চাই, তিনটে মানে একটাকে দিয়ে শুরু করলে হয়তো আমি একটার হয়তো ভৌত বিষয়টাকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, অটোমেটিক্যালি সেখানে জৈবিক এবং সাংস্কৃতিক ব্যাপারটা চলে আসবে, বা সাংস্কৃতিক বিষয়টাকে নিয়ে আমি আলোকপাত করছি, সেখানে অটোমেটিক্যালি ভৌত এবং জৈবিক ব্যাপারটা কিন্তু চলে আসবে। তাহলে এই যে তিনটে জিনিস বললাম আমি, ভৌত, জৈবিক এবং সাংস্কৃতিক, তাহলে এই তিনটে ব্যাপার কি কি? এই তিনটে ব্যাপার হচ্ছে ভৌত। ভৌত উপাদান বলতে কি বোঝায় পরিবেশে? মহাকাশ, ভূমিরূপ, জলাশয়, জলবায়ু, মৃত্তিকা, শিলা, পাথর, খনিজ সম্পদ, অর্থাৎ সব মিলিয়ে যেটা মানুষের বসবাসের, পরিবেশের বৈশিষ্ট্যটা নির্ধারণ করে। এগুলো মানুষের জীবনযাত্রার সুযোগও তৈরি করে দেয়, আর কিছু সীমাবদ্ধতাও তো স্বাভাবিকভাবেই থাকবে আর কি, যে একটা নির্দিষ্ট পরিবেশের প্রাকৃতিক জলবায়ুর হবার কারণে হয়তো কিছু জিনিস সেখানে হয় না, জন্মায় না ওই পরিবেশে, এরকম বিষয়গুলো থাকে, মানে একটা কিছু সীমাবদ্ধতা থাকে। অর্থাৎ এটা হলো ভৌত। এরপর হচ্ছে জৈবিক। জৈবিক বলতে বোঝায় যেগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, উদ্ভিদ, প্রথমেই বলবো উদ্ভিদ, প্রাণী, একদম ছোট ছোট জীব যেগুলোকে খালি চোখে দেখা যায় না, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ। এই সবাই মিলিতভাবে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারটা গঠন করে। জীবমণ্ডল পৃথিবীতে জীবনের অস্তিত্ব এবং বিকাশের যে ভিত্তি, সেটাই কিন্তু এই জৈবিক উপাদানের মাধ্যমেই সেটা সম্ভব হয়। থার্ড অ্যান্ড সব থেকে আমাদের অ্যানথ্রোপোলজির যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সাংস্কৃতিক উপাদান। এই সাংস্কৃতিক ব্যাপারটা তৈরি হয় কি করে? মানুষ মানুষ যে কোনো মানুষই একটা নির্দিষ্ট ধরনের সমাজে বসবাস করে, সমাজগুলো এক এক জায়গায় এক এক রকম হয়। তাহলে এই যে সমাজটাতে মানুষ রয়েছে, তার দৈনন্দিন জীবনযাপন করছে, তাহলে সমাজ একটা নিয়মে চলছে। সেই নিয়মে যে চলছে, আমরা যেটাকে এক কথায় বলছি, সেই নিয়মের মধ্যে কি থাকছে? তার অর্থনীতি থাকছে, তার সমাজ জীবন থাকছে, তার রাজনৈতিক জীবন থাকছে,
সবটা মিলিয়ে হচ্ছে, কিন্তু তার ধর্মীয় ব্যাপার থাকছে, সবটা মিলিয়ে হচ্ছে তার সাংস্কৃতিক ব্যাপার। হ্যাঁ, মানে যেটা মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্যে যা যা করছে সবই সেই সাংস্কৃতিক পরিবেশের সাংস্কৃতিক উপাদানের অন্তর্গত। মানে এইটা হচ্ছে প্রথম এবং প্রাথমিক ব্যাপার। এই তিন ধরনের উপাদানই এতটাই নিবিড়ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত যে একটা উপাদানে পরিবর্তন যদি ঘটে তার প্রভাব অন্য উপাদানগুলোর উপরেও পড়ে। এবং এখানে আমরা আন্তর্জাতিকভাবে, অর্থাৎ বৈশ্বিক মানে বিশ্বগতভাবে পরিবেশের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাহলে তার যে সার্বিক প্রভাব কিভাবে মানব জীবনকে প্রভাবিত করছে, মানুষের জীবনের উপর পড়ছে, সেইগুলোর একটা সার্বিক আলোচনাই আজকে আমরা করতে চলেছি। আচ্ছা, পরিবেশের কথাটা মানে বললাম, আমি প্রথমেই তো বললাম আর কি। এরপরেই হচ্ছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়টাকে আমরা বলতে যাচ্ছি, যে গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, যে আন্তর্জাতিকভাবে কোন কোন সমস্যাগুলো পরিবেশের মধ্যে একটা মানে এমন বিষয় হিসাবে পরিগণিত হচ্ছে যেটা আন্তর্জাতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সারা পৃথিবীতে সেটা সমাজ মানে মানে কি বলবো, সারা পৃথিবীর মানুষের কাছেই সেটা একটা বিষয় হিসাবে পরিগণিত হচ্ছে। প্রথমেই হচ্ছে যেটা, যে 1896 সালে সুইডিশ বিজ্ঞানী সাভান্তে আরহেনিয়াস, নামটা ভালো করে মনে রাখবে, সাভান্তে আরহেনিয়াস, উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে সূর্য এবং পৃথিবীর পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হবে, এবং যার কুফল হিসাবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ ঘটবে। এটা কিন্তু সেই 1896 সালে সাভান্তে আরহেনিয়াস উনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। তার সেই ভবিষ্যৎবাণী আজকের পৃথিবীর মানুষ প্রত্যহ প্রতি মুহূর্তে তারা সেটা উপলব্ধি করছে, এবং জলবায়ুর পরিবর্তন কিভাবে সমগ্র পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে সেটা আর নতুন করে বলবার কিছু অপেক্ষা রাখে না। এবং এই পরিবেশ সংক্রান্ত বিষয়, তাকে কি করে রক্ষা করা যায়, এইসব নিয়ে তো মানে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে সেমিনার কনফারেন্সের শেষ নেই। বহু আন্তর্জাতিক চুক্তি মানে ট্রিটিস, সম্মেলন, কনফারেন্স, কনভেনশনস, প্রোটোকলস, বিধিনিষেধ, নানান কিছু তৈরি হয়েছে। এবং যেগুলো সব থেকে উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিষয় বা বৈশ্বিক বিষয় যেগুলো, সেটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে বাস্তুতন্ত্র বা ইকোলজির কথা বলছি, সেই বিষয়টা তার সাম্যতা বজায় রাখা, মানে ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর, আমাদের বায়ুমণ্ডলের ওপরে যে স্তর রয়েছে, ওজোন স্তর, আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা হচ্ছে O2, আর এই ওজোন হচ্ছে O3। এই ওজোন স্তরটা কি কাজ করে না, ওজোন স্তরটা বাতাসের যেভাবে বিস্তৃত থাকে, ওজোন স্তরটা থাকার কারণে সূর্যের যে আল্ট্রাভায়োলেট যে রে, তা সবটাই তো আমাদের পৃথিবীর মানুষের জন্য উপকারী নয়। অনেক ক্ষতিকারক যে কিরণগুলো থাকে সেটাকে কিন্তু এই ওজোন স্তর আটকায়। এবার এই ওজোন স্তরের যদি ক্ষয় হয়, ওজোন স্তরটা ক্ষয় হয় কেন, এই যে আমাদের বিমান চলাচল হয় সেইখান থেকে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়ার সঙ্গে বিক্রিয়ার কারণে ওজোন স্তরের ক্ষয় হয়। সেই ক্ষয়ের বিষয়টা
এবং যার ফলেতে কি হচ্ছে, মানে ফুটো 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 হয়ে যায়, এবং সেই স্তরের মধ্যে দিয়ে ওইসব অতি মানে সূর্যের ওইসব মানে কি বলবো, মানে এই সমস্ত রশ্মি, অতি পারমাণবিক সব রশ্মি পৃথিবীর বুকে এসে আছড়ে পড়ে। তার যে কুপ্রভাব, সেটা মানব জীবনের ওপর কিন্তু ভয়ঙ্কর। সেই বিষয়টাও একটা আন্তর্জাতিক বা একটা গ্লোবাল ইস্যু। আর গ্লোবাল ওয়ার্মিং এর কথা তো আমরা প্রথমেই বললাম, বিশ্ব উষ্ণায়ন, যেটা সাভান্তে আহরেনিয়াস যেটা বলেই গিয়েছিল। জীব বৈচিত্র্যের হ্রাস, লস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ সমগ্র পৃথিবীতে যে বাস্তুতন্ত্র রয়েছে এবং সেখানে যে জীবনযাত্রা চলছে, পরিচালিত হচ্ছে বা যা কিছু চলছে, সেই বাস্তুতন্ত্রের মধ্যে যত জীব রয়েছে, সেই তাদের মধ্যে একটা ডাইভার্সিটি তো অটোমেটিক্যালি থাকবে। আমি কলকাতায় থাকছি, আমি পশ্চিমবঙ্গে থাকছি, সেখানকার যে জীববৈচিত্র্য নিশ্চয়ই আসামের সঙ্গে সেটা এক হবে না, বা হিমালয়ের পাদদেশে যেটা যে জীববৈচিত্র্য রয়েছে তার সাথে মিল থাকবে না। অর্থাৎ সমগ্র পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যে জীববৈচিত্র্য রয়েছে, এই ধরনের জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, হ্যাঁ, ইত্যাদির কারণে বিশ্ব বাস্তুতন্ত্রের স্থায়িত্বকরণ না হওয়া ইত্যাদির কারণে এই জীববৈচিত্র্য, যে যে জীবের মধ্যে যে বৈচিত্র্যটা রয়েছে, সেই ডাইভার্সিটিটা কিন্তু ডিক্লাইন করছে। এরপরেই হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব বা ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটির বিষয়টাকে আমরা আলাদা করে একটুখানি বলবো। এখানে প্রথমেই বলবো যে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সভাপতি মাইকেল ক্রো, উনি বলেছেন যে এই যে টেকসই বা এই যে সাস্টেনেবিলিটি কথাটা আমরা বলি, মানে যেটা যে উন্নয়নের স্থায়িত্ব থাকবে, অর্থাৎ টেকসই উন্নয়ন, সেটা করতে গেলে শুধু পরিবেশ পরিবেশ করলে তো হবে না। আমি প্রথমেই বললাম, পরিবেশের সঙ্গে কি যুক্ত থাকে, অর্থনীতি যুক্ত থাকে, সমাজ জীবন যুক্ত থাকে, রাজনৈতিক ব্যাপার যুক্ত থাকে। তাহলে পরিবেশ, অর্থনীতি, সমাজের দায়িত্বশীল ব্যবস্থাপনার সংযোগস্থল, একদম ঘটনা। তাহলে এই সাস্টেনেবিলিটির বিষয়টা এমন একটা ধারণা, যেটা পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক এবং আমি এতে সংযোজন করব রাজনৈতিক প্রেক্ষাপটও এর সঙ্গে যুক্ত থাকে, এবং এই তিনটে বিষয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় থাকে, তখনই সেই উন্নয়নটা সাস্টেনেবল বা টেকসই হয়। বাস্তুতান্ত্রিক স্থায়িত্বর যে ব্যাপারটা বোঝাচ্ছে, যে একটা বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল যে নিশে, সেটা দীর্ঘ সময় ধরে তার যে মৌলিক কার্যাবলী সেটাকে এবং প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে বজায় রাখতে সক্ষম হবে, এবং একই সঙ্গে তাহলে সেগুলো যদি সক্ষম হয়, তাহলে সেই বাস্তুতন্ত্রের মধ্যে যে জীববৈচিত্র্য রয়েছে সেটাও তাহলে সুন্দরভাবেই বজায় থাকবে। বাস্তুতন্ত্র মানে বাস্তুতান্ত্রিক ভাবেই টেকসই উন্নয়ন, অর্থাৎ ইকোলজিক্যালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো টেকসই উন্নয়নের একটা পরিবেশগত দিক। এর একটা গুরুত্বপূর্ণ নীতি হলো যে ইন্টারজেনারেশনাল ইকুইটি, অর্থাৎ আন্তঃপ্রজন্মগত ন্যায়। এটার মূল বক্তব্যটা হচ্ছে যে, সোজা কথা, যে আমি একদম খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, এই যে আমি যে উপার্জন করছি, জীবন জীবিকা নির্বাহের জন্য যেটা দরকার সেটা তো করতেই হচ্ছে, এবং ভবিষ্যতের জন্যেও আমাকে এর থেকে সঞ্চয় করতে হচ্ছে। কেন সঞ্চয়টা? এই কারণেই করতে হচ্ছে যে আমি তো পৃথিবীতে এসেছি, একটা নির্দিষ্ট সময় আমি পৃথিবীতে অতিবাহিত করলাম, আরো সময় যাবে, আমি আমার জীবনকে অতিবাহিত করব, একটা সময়ের পর আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমার পরের প্রজন্ম, অর্থাৎ আমার সন্তান,
সে তো থাকবে। তাহলে সে যাতে ভালো থাকে, তার যাতে কোনো আর্থিক অসুবিধে না হয়, সেটার জন্যই আমাকে সঞ্চয় করতে হবে। যে যতটুকু পারবো, সবটা তো সম্ভব হয় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের প্রেক্ষিতটা সে নিজেই বহন করে, কিন্তু বাবা মা হিসাবে আমরা চেষ্টা করব কিছুটা হলেও যদি তাকে গুছিয়ে দিয়ে যেতে পারি, তাহলে তার যেন কোনো অসুবিধা না হয়। তাহলে পরিবেশের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, যে বর্তমান প্রজন্মের দায়িত্ব হলো এমনভাবে পরিবেশকে ব্যবহার করা, এমনভাবে পরিবেশকে ক্ষতির হাত থেকে সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ সেই পরিবেশের সম্পদ, সেই পরিবেশের উৎপাদনশীলতা, সেই পরিবেশের জীববৈচিত্র্য সবকিছুকেই সুন্দরভাবে এবং অক্ষুণ্ণভাবে সেগুলোকে ব্যবহার করতে পারে, এবং সেগুলো যেন আরো বেশি উন্নত হয়। তাহলে সে আরো ভালোভাবে সেগুলোকে ব্যবহারের মাধ্যম দিয়ে সে সেটাতে চলতে পারবে। এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত। তাহলে সহজ করে বলতে গেলে, যদি খুব ইজি ল্যাঙ্গুয়েজে আমি বলি, যে পৃথিবীতে মানুষের, যে কোনো মানুষেরই কার্যকলাপটা এমনভাবে হওয়া উচিত যেটা দীর্ঘদিন ধরে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস থাকবে। মানে এই সত্যটা না আমি আমার নিজের জীবনেও খুব ব্যবহার করি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের কারুর সাথেই আমি এমন কিছু ভাবে ব্যবহার করি না যেটা আমি মেনটেন করতে পারবো না। এত বন্ধুত্ব, রোজ যাওয়া, জিনিস দেওয়া, এই করা, ওই করা, সেই করা, হঠাৎ তারপরে কি হলো, সব বন্ধ হয়ে গেল। আমি না এই নিয়মটা একদম বিশ্বাস করি না। আমি সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, সৌহার্দ্য বজায় রেখে, সভ্যতা বজায় রেখে এমনভাবে সম্পর্ক রেখে চলি যাতে আমার সেই সংযোগটা টেকসই হয়। পরিবেশের ক্ষেত্রেও এই ব্যাপারটা বজায় রাখতে হবে আমাদের, যে প্রাকৃতিক সম্পদের যেন অপচয় না ঘটে, জীবজগতে জীববৈচিত্র্যের যেন কোনো ক্ষতি না হয়, পরিবেশের যেন কোনো ভারসাম্য নষ্ট না হয়, এবং এমন কোনো কাজ করব না যেটা আমার লাভ হলেও পরিবেশকে একদম ধ্বংস করে। এতে করে বর্তমানের উন্নয়নটাও ভালো হবে, সেটা দীর্ঘস্থায়ী হবে, এবং দীর্ঘস্থায়িত্বের কারণে ভবিষ্যতের প্রজন্মেরও জীবন এবং পরিবেশের কোনো ক্ষতির কারণ হবে না। এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক স্থায়িত্বের মূল কথা। এটা মনে রাখতে হবে। এরপরেই আমাদের যে বিষয়টা, একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আমি খুব রিসেন্টলি একটা বই পড়ছিলাম, সে বইটা স্টার্ট করেছে, দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড থ্রেটনিং উইথ 3 ইমার্জেন্ট ইস্যুস। কি কি? নাম্বার 1 গ্লোবাল ওয়ার্মিং, নাম্বার 2 ইনসার্জেন্সি, and নাম্বার 3 গ্লোবাল এইজিং। অর্থাৎ এই বিশ্ব উষ্ণায়ন সারা পৃথিবীতেই জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, এটা শুধু আমার কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা বিরাট সমস্যা, এবং আগামী দিনে এটার কিন্তু একটা ভয়ঙ্কর এফেক্ট হতে যাবে। মানুষের বাঁচার জায়গা থাকবে না। অর্থাৎ এই যে বিশ্ব উষ্ণায়ন, এর প্রভাব পড়বে মেরু প্রদেশে। সেখানে যে বরফ জমে রয়েছে, সেই বরফ যদি গলতে আরম্ভ করে, তাহলে যে পরিমাণ সমুদ্রের জল বৃদ্ধি পাবে এবং যে জলোচ্ছ্বাস তৈরি হবে, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে। মানে বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রার ধীরে ধীরে যে বৃদ্ধি পাওয়া, তাকে বোঝায়। এর ফলে জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব দেখা যায়।
হ্যাঁ, যেমন একটা স্ট্যাটিস্টিক্সে বলছে যে গত 100 বছরে গড় তাপমাত্রা 0.3 থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে 100 বছরে। তাহলে বিশ্ব এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাতাসের গ্রিন হাউস গ্যাস। কতগুলো নির্দিষ্ট গ্যাস আছে, সেইগুলো সেইগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। সেই গ্যাসগুলো প্রাকৃতিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যেমন হচ্ছে কার্বন, প্রথমেই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন, শিল্পে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন, পারোফ্লুরোকার্বন ও সালফার হেক্সাফ্লুরাইড, এই সমস্ত বিষয়গুলো একটা একটা করে গ্যাসগুলো প্রকৃতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে সারা পৃথিবীর যে তাপমাত্রা সেটা বাড়তে থাকছে। এবং এইগুলোর পরিপ্রেক্ষিত কারণ যদি আমরা বলি, তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের ফলে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, বন উজাড় করে ফেলা, মানে জঙ্গলকে কেটে ফেলা, সেখানে শিল্পায়ন হচ্ছে, কৃষিকার্যের সম্প্রসারণ হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট মোস্টলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, যেটা প্রশ্বাসে ছেড়ে দিই এখন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। এক তো জ্বালানির ব্যবহার, শিল্পায়নের ফলে জ্বালানির ব্যবহার ইত্যাদি, যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। এছাড়া মানে মানে ওই যে ধান গাছ হয়ে যাবার পর যে গোড়াগুলো থাকে সেগুলোকে যে পোড়ানো হয়, এটা একটা বিশাল গবেষণার বিষয়। কিন্তু এই রেসিডিউ বার্নিং ধান গাছের, যেটা প্যাডি, এটা নিয়ে বিভিন্ন রকমের রিসার্চের কাজ চলছে, এই গ্রিন হাউস গ্যাস এমিশন অ্যান্ড এই যে বিষয়টা। হ্যাঁ, যদিও এই এই গ্রিন হাউস গ্যাসের এমিশনের বিষয়টা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে গড়টা কম, তবুও নির্গমনের দিক থেকে ভারতবর্ষ কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মানে কান্ট্রি। কারণ ভারতবর্ষের এই যে গ্রিন হাউস গ্যাস এর যে বিষয়টা, তার 55%ই আসছে জ্বালানি থেকে, বিশেষ করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থার কারণে, কৃষি থেকে আসছে, যেটা আমি বললাম ওই যে প্যাডির যে রেসিডিউ, হ্যাঁ, এগুলো গবাদি পশু, ধান চাষ, কৃষিজ অবশিষ্টাংশ পোড়ানো, এইসব, মানে বিশেষ করে শিল্প, অত্যন্ত শিল্পায়নের ফলেই এই জিনিসগুলো আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে। এবং ভারতবর্ষের অর্থনীতি, কৃষি, বনসম্পদ, হ্যাঁ, এবং উপকূলীয় অঞ্চলের ওপর অনেকাংশেই এটা নির্ভরশীল। তাই জলবায়ু পরিবর্তনের ফলে খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যেটা আমি বললাম, সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায় একটা ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ এমনিতেই আমরা খুব কমনলি বলে থাকি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে সেই 3 ভাগ জলের যদি জলটা বাড়তে থাকে, তাহলে তো স্থলটা আরো কমে যাবে। 1 ভাগেরও যদি কমতে থাকে তাহলে কি যায়, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? হ্যাঁ, তাহলে এই পরিস্থিতিগুলো সৃষ্টি হওয়ার কারণে মানে স্বাভাবিকভাবেই এই মানে মানে কি বলবো, আমাদের এই যে পরিস্থিতিগুলো সাংঘাতিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। এবং এখানে ইউএনএফসিসি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অফ কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, এই যে বিষয়টা, এবং কনফারেন্স অফ পার্টিস সিওপি, এরা রিও ডি জেনেরিওতে, ব্রাজিল, রিও ডি জেনেরিও, সেখানে একটা গ্লোবাল কনফারেন্স হয়েছিল। এবং সেই গ্লোবাল কনফারেন্সের মেজর এজেন্ডাই ছিল বাতাসে এই যে গ্রিন হাউস গ্যাস এমিশন যেটা হচ্ছে, তার মাত্রাটাকে কমানো এবং এমনভাবে পর্যায়টাকে নিয়ন্ত্রণ করা যাতে, কারণ এটা তো সবটাই মানুষের তৈরি, এই ক্ষতিটাকে যাতে কমানো যায়।
এইটাকে কেন্দ্র করে কনফারেন্সটা হয়েছিল। এই চুক্তির অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য কনফারেন্স অফ পার্টিজ, মানে যেসব দেশ এই আলোচনা চক্রের সদস্য হয়েছিল তারা এটা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা করে থাকে। কিন্তু বললুম না, ট্রিটিস, কনভেনশন, কনফারেন্সেস তো অনেকই হচ্ছে, প্রোটোকল অনেকই হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা সঠিকভাবে মেনে চলা হয় না, যার জন্যে পরিবেশের যে অবক্ষয় সেটা কিন্তু বাড়তেই থাকছে। এরপর হচ্ছে জল ও ভূমি সম্পদের অবক্ষয়। জল ও ভূমি সম্পদের অবক্ষয়। জল সম্পদের অবক্ষয়, জল এবং ভূমি দুটোই আমাদের জীবনের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়। এগুলো মানে এই যে আমরা খাচ্ছি, পড়ছি, বেঁচে আছি, অর্থাৎ যা কাজ করছি, তাহলে অর্থাৎ আমাদের জীবনের মানে জলের অপর নাম জীবন। হ্যাঁ, বেঁচে থাকতে গেলে তো আমাদের জল দরকার লাগছেই। এছাড়া মানে জল হচ্ছে কি পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুষ্টি উপাদান যেটা রয়েছে তার পুনঃচক্রায়ন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, সবেতেই জলের একটা বিরাট ভূমিকা রয়েছে। বলছে পৃথিবীতে যত জল আছে তার 96.5%-এরও বেশি হচ্ছে লবণাক্ত, মাত্র 2.5% হচ্ছে মিঠা জল। হ্যাঁ, তাহলে এইটা যদি হয়, এর যেভাবে পরিবেশের ডিক্লাইনটা হচ্ছে, এই যে মিষ্টি জল মানে অর্থাৎ মানুষের পানযোগ্য যে জলটা রয়েছে সেই জলটার পরিমাণ যদি ডিক্লাইন করতে থাকে, এর কারণ হিসাবে বলছে যে জলবায়ু পরিবর্তনে, যে বিশ্ব উষ্ণায়নের ফলে যে মানে যেগুলোকে গ্লেসিয়ার বলি আমরা, মানে মেরু প্রদেশে যে বরফের চাঙড় বা পাহাড়ের মতন বরফেরই পাহাড় বলছি, সেগুলো গলে যাওয়া এবং নদীর প্রবাহ কমে যাওয়া, শিল্প এবং গৃহস্থালির যে বর্জ্য পদার্থ সেগুলো গিয়ে নদীতেই পড়ে, সমুদ্রে পড়ে, তার যে পলিউশন, এবং এই যে হাই রাইজ বিল্ডিং, এবং এই হাই রাইজ বিল্ডিং হবার কারণে ভূগর্ভস্থ জলের যে উত্তোলনের যে সহনীয় মাত্রা সেটাও ছাড়িয়ে যাচ্ছে। এটার একটাই কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি মানে মিষ্টি জলের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই পিক ওয়াটার বলে একটা কনসেপ্ট ব্যবহার করা হয়, যার মানেটা হচ্ছে যে এটা এমন একটা পরিস্থিতি যেখানে মানুষ জল ব্যবহারের চাহিদা প্রাকৃতিকভাবে উপলব্ধ জলের সীমাকে অতিক্রম করতে শুরু করছে। এবং এটা বলা হয়েছিল যে 2025 সালের মধ্যে প্রায় 1.8 বিলিয়ন মানুষ চরম জল সংকটে ভুগতে পারে। এবং পানীয় জলের এই যে সংকট, এটা কিন্তু একটা মানে আগামী ভবিষ্যতে পৃথিবীর কাছে কিন্তু এটা একটা বিরাট চিন্তার বিষয়। কারণ যেটা আমি প্রথমেই বললাম, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে গ্লেসিয়ার যখন গলতে আরম্ভ করছে, সেই যে জল, সেই জল তো এসে সেই যে বরফ গলা জল সে তো সমুদ্রে এসে মিশছে। সমুদ্রের জল তো লবণাক্ত, তাহলে সেই জলের যে উচ্ছ্বাস যখন হবে, অতিরিক্ত হয়ে গেলেই তো সেটা মানে তার মধ্যে তো নানা রকম মানে ভৌগোলিক পরিবর্তন হবে, সেটা কিন্তু মিষ্টি জলের সোর্সকে নষ্ট করে দেবে। মানে যে এমনিতেই মিষ্টি জলের সোর্স আমরা বললাম, মানে শতকরা 96-97% হচ্ছে লবণাক্ত জল, মাত্র 2.3.5% হচ্ছে পানীয় জল, মিষ্টি জল, সেটার পরিমাণ কিন্তু কমতে থাকবে, যার ফলে মানুষের
প্রাকৃতিকভাবে যে পানীয় জল যে লভ্যতা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এরপরেই যেটা আমাদের হাইলাইটিং বিষয় সেটা হচ্ছে ভূমি সম্পদের অবক্ষয়। ভূমির উর্বরতা এবং উৎপাদনশীলতাকে বজায় রাখার জন্যে কৃষক সম্প্রদায় তো নানান রকম কাজ করে যায় এবং আধুনিক কালে এই বিষয়টাকে একটা ভারসাম্য রাখার জন্য নানা রকম বৈজ্ঞানিক প্রযুক্তি, নানা রকম কেমিক্যাল ফার্টিলাইজার, নানান রকম পেস্টিসাইড, নানান কিছু ব্যবহার করা হয়। এতে আমি সাময়িক ফল পাই, সুবিধে পাই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভবিষ্যতের কথা যদি ভাবি, যে মাটিতে কৃষক চাষ করছে সেই মাটির বা সেই জমির একটা নির্দিষ্ট মাত্রায় ফসল দেবার ক্ষমতা রয়েছে, কিন্তু কৃষকের তো তাতে হবে না। তাহলে সেই জমিতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সে সার প্রয়োগ করছে, অধিক আরো অন্যান্য প্রযুক্তি ব্যবহার করছে। এবার এই যে উন্নত প্রযুক্তির ব্যবহার, সারের ব্যবহার ইত্যাদির কারণে সেই জমি যে রিটার্ন দিতে পারত তার অনেক গুণ বেশি রিটার্ন দিচ্ছে। কিন্তু এই যে রিটার্নটা, অতিরিক্ত রিটার্নটা সে দিচ্ছে, সেটা কিন্তু তার স্বাভাবিক ক্ষমতার বাইরে গিয়ে দিচ্ছে। দেন হোয়াট উইল হ্যাপেন, এইটাই হ্যাপেন হবে যে যতদিন সে দিতে পারত সেটা কিন্তু আর বেশি দিন সে পারবে না, কারণ সেই ক্ষমতাটাকে আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম উপায়ে এতটা বৃদ্ধি করা হয়েছে যে তার সেই ক্ষমতাটাকে টেকসই করে রাখার যে পর্যায়টা সেটা অচিরেই নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ভূমির অবক্ষয়। এর প্রধান কারণ মাটি ক্ষয়, বন উজাড়, অতিরিক্ত কৃষিকাজ, অতিরিক্ত ফসল উৎপাদন, জল দূষণ, উদ্ভিদ আচ্ছাদনের ধ্বংস, অনিয়ন্ত্রিত নগরায়ন, শিল্পায়ন, আরো যা যা আছে সব কারণ। ভূমির অবক্ষয়, ভূমির অবক্ষয় যেটা আমি বললাম, ভূমির অবক্ষয়ের ফলে কৃষির উৎপাদন কমে যায়, খাদ্য নিরাপত্তা আসে, খাদ্য নিরাপত্তার বিষয়টা একটা মানে ফুড সিকিউরিটি বিকামস এন ইম্পর্টেন্ট এজেন্ডা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বিষয়টা আসছে, কৃষকের আয় হ্রাস পাচ্ছে, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে ডিজার্টিফিকেশন, মানে মরুভূমি হয়ে গেল, বৃষ্টি নেই, জল নেই, এমন একটা অবস্থা হলো, বন উজাড়, ডিফরেস্টেশন, মানে জমি তো গেলই, তার সঙ্গে জীববৈচিত্র্য যেটা মানে যেটা ডাইভার্সিটি ছিল, ডাইভার্সিফিকেশন, সেটাও নষ্ট হয়ে গেল। যেমন এটা যদি আমরা ব্রাইট এক্সাম্পল হিসাবে যদি আমরা কিছু ধরি আর কি, সেখানে এই জল, বন, মানে ভূমি, এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু কিছু এফার্ট নেওয়া হচ্ছে, যেমন সংরক্ষণমূলক কৃষি, কনজারভেশন ফার্মিং, মাটি ও জল সংরক্ষণের প্রযুক্তির ব্যবহার, বহুতল বাগান, মাল্টি স্টোরি গার্ডেন, স্থায়ী বৃক্ষরোপণ, এইসব টেকসই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এইসব উদ্যোগ প্রমাণ করে যে সঠিকভাবে যদি পরিকল্পনা করা হয়, জনসচেতনতাটা যদি ঠিকভাবে জাগরিত হয়, তাহলে এগুলোর মাধ্যমে জল ও ভূমি সম্পদের অবক্ষয়কে রোধ করা যাবে এবং পরিবেশের সংরক্ষণ করাও অনেক সুবিধা হবে। এর যে পরে বিষয়টা আমি হাইলাইট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের, যেটা আগেই আমি বলেছিলাম, ভূমি হলো, জল হলো, বিশ্ব উষ্ণায়ন যেমন হলো, জীববৈচিত্র্য, এই কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, সেটাকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য কি কি করতে পারা যেতে পারে। কারণ জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন অণুজীব যাদের চোখে দেখা যায় না তাদের, এবং এরা তো ধরুন সমুদ্র, নদী, জঙ্গল, মরুভূমি, সব জায়গাতেই জীববৈচিত্র্য রয়েছে, প্রবাল প্রাচীর,
হ্যাঁ, তাহলে এই যে জীববৈচিত্র্য রয়েছে, এই জীববৈচিত্র্যটা থাকার কারণেই একটা সুস্থ বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এই বাস্তুতন্ত্রর তো একটা বিরাট ভূমিকা থাকে এবং পরিবেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে। কিন্তু আমাদের বর্তমান পৃথিবীর আধুনিকীকরণের যে সমস্ত প্রয়াস, নগরায়ন, শিল্পায়ন, হ্যাঁ, তারপরে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, জলাভূমিকে ধ্বংস, দূষণ, নানান রকমের ফলে এই জীববৈচিত্র্য কিন্তু হ্রাস পায়। যার ফলে শুধু প্রাণী নয়, বহু উদ্ভিদ প্রজাতি এমনভাবে গাছ কেটে 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 বিক্রি করে দেওয়া হচ্ছে কাঠের জন্য, যে গাছের প্রজাতিটাই নষ্ট হয়ে গেল। তাহলে এই সংরক্ষণ করবার জন্যে আমরা যে সমস্ত ব্যাপারগুলো যে সমস্ত ব্যাপারগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি আর কি, সেগুলোকে যাতে দীর্ঘকালীন ভাবে সেগুলোর স্থায়িত্ব বজায় থাকে, কোনো জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, হ্যাঁ, বিলুপ্ত প্রায় যেগুলো প্রাণী রয়েছে তাদের সংরক্ষণ, হ্যাঁ, মানে কিছু গুরুত্বপূর্ণ জঙ্গল বা স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা, আন্তর জলাভূমিকে রামসার সাইট হিসাবে সংরক্ষণ, জলাভূমিকে বুঝিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, এটাকে রামসার সাইট হিসাবে সংরক্ষণ করা, মেডিসিনাল যে সমস্ত প্ল্যান্টস রয়েছে সেগুলোকে রক্ষা করা, কনজারভেশন করা, ইত্যাদি ইত্যাদি। এবং এই বিষয়ে 1992 সালে আমাদের মানে জাতিসংঘে, মানে ইউনাইটেড নেশনসের আর কি, জীববৈচিত্র্য বিষয়ক যে একটা এই তৈরি হয়েছিল আর কি, কনভেনশন হয়েছিল আর কি, এবং সেখানে তার বিভিন্ন প্রোটোকল তৈরি হয়েছিল ইত্যাদি। এবং যেটার প্রধান এমফাসিসটাই ছিল জীববৈচিত্র্যের সংরক্ষণ, জীব সম্পদের টেকসই ব্যবহার, এবং একটা জীব মানে একটা জেনেটিক যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে বিলুপ্ত যাতে না হয় সেটাকে সুন্দরভাবে মেনটেন করা, এবং তার থেকে যে সুবিধেগুলো আমরা পাই সেগুলোকে ঠিকভাবে দেখা। এবং এইখানে আর একটা জিনিসও আমি বলবো এই জীববৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে, যে এই জীববৈচিত্র্য সংরক্ষণে কিন্তু মানে আমরা অ্যানথ্রোপোলজিস্ট, তো আমি মানে অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে স্থানীয় যে মানে জনগোষ্ঠী থাকে, মানে যে পরিবেশের যে জনগোষ্ঠী বসবাস করে, তারা কিন্তু তাদের দেশজ উপায়ে এই জীববৈচিত্র্যকে রক্ষণাবেক্ষণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। এটা দেখা গেছে তারা কোনো কিছুকেই ধ্বংস করে না, তারা এমন ভাবেই ব্যবহার করে যাতে সেটা আবার নতুন প্রজন্ম তৈরি করে রাখতে পারে, যার ফলে তাদের অস্তিত্ব রক্ষায় কোনো অসুবিধে হবে না। এবং এখানে এরা জঙ্গলের জন্য এরা স্যাক্রেড ফরেস্ট বা পবিত্র বন, জলাভূমি, গ্রামীণ নদী উপকূলায়ন, মানে বিভিন্ন সংরক্ষণ করার মাধ্যমে এগুলো করে আসছে, মানে যেগুলো সফল এক্সাম্পল হিসাবে আমরা গ্রহণ করতে পারি। এরপরে আমি যেটাতে হাইলাইট করব সেটা হচ্ছে মানে ইন্টেন্সিভ ফার্মিং বা নিবিড় কৃষির কথা আমরা এখানে বলছি। নিবিড় কৃষির কথা, নিবিড় কৃষি হচ্ছে এমন একটা কৃষি ব্যবস্থা যেখানে কম জমি থেকে বেশি, ওই জন্যই বলছি নিবিড়, হ্যাঁ, মানে কম জমি থেকে আমরা বেশি উৎপাদন পেতে পারি, এবং এর জন্য অধিক পরিমাণে মূলধন, শ্রম, আধুনিক যন্ত্রপাতি, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। এই পদ্ধতি খাদ্য উৎপাদন বাড়াতে সাহায্য করলেও কিন্তু পরিবেশের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা করে থাকে। নিবিড় কৃষির ফলে মাটির, এটা স্বাভাবিক, যেটা আমি বললাম, যে মাটির যে জিনিস ক্ষমতা রয়েছে তাকে আরো সার দিয়ে, অমুক দিয়ে, প্রযুক্তি দিয়ে আরো অনেক অনেক সব নিবিড় টিবিড় বলছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি তো ভূমি পরিবেশের একদম ধ্বংস হয়ে যাচ্ছে। মাটির উর্বরতা হ্রাস হচ্ছে, মাটির ক্ষয় হচ্ছে, জলদূষণ হচ্ছে, জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, প্রাকৃতিক আবাসের ধ্বংস হচ্ছে, তাহলে আর ভালোটা কি হলো? হ্যাঁ, আর অতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এর ফলেতে কি হচ্ছে, শুধু যে জীববৈচিত্র্যকে ধ্বংস করছে তা নয়, ওই সার, ওই কীটনাশক তো চুইয়ে চুইয়ে মাটির ভেতরে গিয়ে ভূগর্ভস্থ যেসব জল রয়েছে সেগুলোকেও বিষাক্ত করছে।
হ্যাঁ, যার ফলেতে এই যে ভারতবর্ষে যখন গ্রিন রিভলিউশন হয়েছিল, যেটা যখন মানে উচ্চ ফলনশীল বীজ সেচ ব্যবস্থা ব্যবহার শুরু হয়েছিল, এবারে কৃষির উৎপাদন বৃদ্ধি পেলেও কিন্তু এই গ্রিন রিভলিউশনের যে নেগেটিভ ইম্প্যাক্ট, যেখানেতে এই পরিবেশগত অর্থাৎ মাটির উর্বরতা হ্রাস পাওয়া, মাটির লবণাক্ত ও মানে অ্যাসিডিটিটা অনেক বৃদ্ধি পাওয়া, ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার এবং দূষণ, মাটি ক্ষয়, হ্যাঁ, নদী ও জলাধারে পলি জমা, এই যে সব ব্যাপার ট্যাপার গুলো সাইড এফেক্ট হিসাবে কিন্তু এগুলো এসেছিল। ভারতবর্ষের বিভিন্ন এরকম প্রজাতির চাষ, ধান ও গমের ক্ষেত্রে বিশেষ করে নিবিড় চাষের কারণে মাটির পুষ্টির উপাদানটা তো কমে যাবে, অতিরিক্ত হচ্ছে, তো যার ফলে তো কমে যাচ্ছে, যার ফলেতে মানে জল দূষণ হচ্ছে। এবং এখানে রিমোট সেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সার্ভে টার্ভে করে দেখা গেছে যে ভারতবর্ষের মানে যত চাষযোগ্য জমি আছে তার 60%ই এই পরিস্থিতির শিকার। এবং এর ফলে আগামী পৃথিবীতে বিশালভাবে খাদ্য সংকট দেখা যাবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা বলবো যে অ্যানথ্রোপোজেনিক ল্যান্ডস্কেপ অর্থাৎ মানব সৃষ্ট ভূদৃশ্য বলতে এগুলো, এই অ্যানথ্রোপোজেনিক ল্যান্ডস্কেপ বলতে যে কনসেপ্টটা, যেখানে মানুষের সৃষ্টি কার্যকলাপের জন্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা ভয়ঙ্কর ভাবে একটা বিপর্যয় আসছে। মানুষের খাদ্য, বাসস্থান, কৃষি, শিল্প, যোগাযোগ, বিনোদন এবং অন্যান্য উদ্দেশ্য পূরণের জন্যই এই পরিবর্তনগুলো করা হচ্ছে। আপাত দৃষ্টিতে এগুলোকে আমরা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হিসাবেই পরিগণিত করে থাকি, কিন্তু এই কাজগুলো পরবর্তীকালে কিন্তু ভয়ঙ্কর সমস্যা, যেমন হচ্ছে জঙ্গলকে কেটে সেখানে কৃষি জমি হলো বা বসতি স্থাপন হলো, হাই রাইজ বিল্ডিং, নতুন নতুন উদ্ভিদের ভ্যারাইটিকে আমরা তৈরি করছি। এখন যেটা তো বিভিন্ন রকম হাইব্রিড বিভিন্ন সব ভ্যারাইটি আনছি। হ্যাঁ, কৃষিকাজ সেচে রাসায়নিক সারের প্রয়োগ করছি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, রাস্তা বাড়ি তৈরি এ সমস্ত কাঠামো নির্মাণের জন্য এগুলো দরকার হচ্ছে। এগুলোর ব্যবহারের ফলে আপাত দৃষ্টিতে আমরা অনেক কিছু, এই যে হাইব্রিড যে মানে চাষ যেগুলো হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিকে মিশ্রণ করে আরো নতুন 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 করছি আমরা ইত্যাদি। এতে সব থেকে যেটা ক্ষতি হয়, যে সমস্ত ট্র্যাডিশনাল ভ্যারাইটি প্রাকৃতিকভাবে আমাদের পরিবেশের মধ্যে বিদ্যমান, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কি সেগুলোকে আর মানে এই হাইব্রিড ভ্যারাইটির যে পরিপ্রেক্ষিতগুলো, এগুলোর কিন্তু কোনো লং লাস্টিং পার্সপেক্টিভস থাকে না, যার ফলে এইগুলোর এইগুলো আনার জন্যে ওই ট্র্যাডিশনাল ভ্যারাইটি গুলোকে কিন্তু অবহেলিত করা হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এই মানে পরিবেশের ভারসাম্য রাখার ব্যাপারে এই মানুষের তৈরি এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু যদি সঠিকভাবে পরিচালিত করা না হয়, এগুলোর ভবিষ্যতের পৃথিবীতে কিন্তু অত্যন্ত সংকট একটা তৈরি হবে, যেখানে মানুষের অস্তিত্ব রক্ষাটাই একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হবে। এই যেমন একটা হচ্ছে এই বাঁধ নির্মাণে পানীয় জল আপাত দৃষ্টিতে পানীয় জলের সরবরাহ, জলবিদ্যুৎ উৎপাদন, সেচের সুবিধা, এসব তো আমরা বলছি, কিন্তু বাঁধ নির্মাণের ফলে নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটা বাধাপ্রাপ্ত হয়। এর ফলে বন্যার কারণ হতে পারে, জলের প্রবাহ ঠিক না হওয়াতে পলি জমতে পারে, যাতে নদীর গভীরতাটা কমে যেতে পারে, এবং এই নদীমাতৃক যে বাস্তুতন্ত্র
সেটার কিন্তু একটা বিরাট ক্ষতি। নদীকে কেন্দ্র করেও তো জীবকুল থাকে, সেটার কিন্তু একটা বিরাট ক্ষতি। সব থেকে যেটা বাইরে থেকে দেখা, যে সব থেকে যেটা বড় ক্ষতি, বাস্তুচ্যুতি। ফর এক্সাম্পল, চীনের থ্রি গর্জেস বলে যে বাঁধ নির্মাণ হয়েছিল, তাতে প্রায় মোর দ্যান 10 lakhs পিপলকে মানে মানে তাদের ডিসপ্লেসড করা হয়েছিল। এবং আমি যেটা বললাম, এই বাঁধের কারণে তো নানান রকমের জলের পরিস্থিতির প্রতিকূল জিনিস সৃষ্টি হয়। কোনো জায়গায় এমন হয় যে জলটা জমেই রইল, এই জমা জল মানেই সেখানে মশাবাহিত বিভিন্ন, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এইসব জিনিসগুলো রোগের উৎপত্তি হতে পারে, মশক বাহিত যে সমস্ত রোগ হতে পারে। সুতরাং কিন্তু এই যে বাঁধ নির্মাণটা হচ্ছে, এর তো সামাজিক, অর্থনৈতিক নানান রকমের দিক রয়েছে, সেগুলোকেও কনসিডার করে, এবং এই যে প্রাকৃতিক যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এগুলোকেও উপযুক্তভাবে কনসার্ন রেখে যদি এগুলোকে ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু এইগুলোর ইউটিলিটিটা অনেক সুন্দরভাবে মানুষ একটা সাস্টেনেবল ওয়েতে সেটাকে মেনটেন করতে পারবে। সেটাকেই আমরা বারবার হাইলাইট করছি। এরপরেই যেটা হচ্ছে, যেগুলো আজকে আন্তর্জাতিকভাবে যেগুলো সমস্যা পরিবেশের কারণে, তার মধ্যে এইটা হচ্ছে ওয়ান অফ দেম ইজ অ্যানাদার, যেটা হচ্ছে দূষণ বা পলিউশন। এই বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, আলো দূষণ, তাপ দূষণ, তেজস্ক্রিয় দূষণ, কঠিন বর্জ্য দূষণ, যেটা সলিড ওয়েস্ট পলিউশন, নানান রকমের পলিউশন হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ওরা বলছে যে প্রতি বছর এই বায়ু দূষণ, জল দূষণের কারণে বহু মানুষ মারা যায়, এবং শ্বাসকষ্টজনিত যে সমস্ত হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের অসুখ, হার্ট রিলেটেড যে সমস্ত প্রবলেম, হ্যাঁ, এবং শ্বসন কাজের জনিত নানান রকমের সমস্যা তৈরি হয়। এবং পানীয় জলের দূষিত হওয়ার কারণে, যেটা জল দূষণ বলছি, কলেরা, এন্টেরিক ডিজিজেস গুলো, যেগুলো কলেরা, ডায়রিয়া, হ্যাঁ, এইসব জিনিস তৈরি হয়। আর এই শিল্পের কারণে এই যে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ যেসব হচ্ছে, সেগুলো যখন নদী, সমুদ্রে গিয়ে পড়ছে, তেল, যার ফলে উপকূলীয় অঞ্চল অত্যন্ত দূষিত হয়। এর এফেক্ট গিয়ে পড়ে সমুদ্রের যে জীবকুল রয়েছে তাদের উপর। তারাও কিন্তু they are facing the question of survival, তাদের অস্তিত্ব আজকে সংকটের মুখে। সুতরাং দূষণ শুধু আমাদের দেশের বলে বলবো না, এটা গ্লোবাল ইস্যু, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই জন্যে এই পলিউশন কন্ট্রোলের জন্য বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল কোঅপারেশন, বিভিন্ন রকম কনভেনশন, ট্রিটিস, এগুলো হচ্ছে। কিন্তু মানুষের সচেতনতা যদি ঠিকভাবে না জাগরিত হয়, আগামী পৃথিবীর পরিস্থিতি কিন্তু খুবই সমস্যার জায়গায় পর্যবসিত হবে। এবার আমাদের সায়েন্স অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্ট, অর্থাৎ বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে, আমি যেটা প্রথমেই যে টপিকটা বলে আলোচনা করলাম, যে অল ওভার দ্য ওয়ার্ল্ডই তো এই বিষয়টা তো চলছে। তাহলে সেই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন, ওজোন স্তরের ক্ষয়, বন উজাড়, এসব ব্যাপার, এগুলো আর কোনো দেশের সমস্যা না, এগুলো একটা সামগ্রিক জাতির। এবং এই গ্লোবালাইজেশন, অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গ্লোবালাইজেশন, যেখানে ইকোনমি, পলিটিক্যাল, সোশ্যাল, বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ, তো মানুষের সংযোগ অনেক বৃদ্ধি পেয়ে গেছে, হ্যাঁ, এবং এর সঙ্গে শিল্প, কৃষি, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, নানান রকমের নেগেটিভ ইম্প্যাক্ট পরিবেশের উপরে আসছে। এবং এই কনসিকুয়েন্সে আমি কয়েকটা বই, যেটা প্রথমেই যেটা বলবো, র্যাচেল কারসনের যে বইটা সাইলেন্ট স্প্রিং,
1962-তে, ওই বইটাতে উনি ডিডিটি যে আমরা ব্যবহার করি তার যে এফেক্ট প্রাণীদের ওপর কিভাবে পড়ে, বন্য প্রাণীর ওপর কি প্রতিক্রিয়া, মানুষের স্বাস্থ্যের ওপর কি ঝুঁকি আনতে পারছে, ওই জন্য নামটাই দিয়েছেন সাইলেন্ট স্প্রিং। হ্যাঁ, এই যুগান্তকারী বইটা বিশ্ব জুড়ে একটা পরিবেশ সচেতনতার বাতাবরণ তৈরি করেছিল এবং কীটনাশক রাসায়নিক ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আনতে মানুষকে কি বলবো, মানুষকে সচেতন করেছিল। এছাড়াও ব্যারি কামনারের দ্য ক্লোজিং সার্কেল, প্রযুক্তির সমস্যা, পরিবেশের সমস্যা, বারবারা ওয়ার্ড ও রেনে ডুবয়েসের মানুষের কাজকর্মের জন্য যে গ্লোবাল যে সমস্ত প্রবলেমস গুলো হচ্ছে সেই সব বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা রকমের 1972-এ যেটা স্টকহোম কনফারেন্স হয়েছিল, রিও ডি 1992-তে রিও সামিট, এই যে সব গুরুত্বপূর্ণ চুক্তি ইত্যাদি নানান রকমের হয়েছিল, এগুলো অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বিভিন্ন ট্রিটিস, অনেক কিছুই এগুলো হয়েছে আর কি। লাস্টে আমি একদমই আলোচনা শেষে চলে এসেছি যে বৈশ্বিক ভোক্তা ও সংস্কৃতির পরিবেশ তত্ত্ব, এখানেতে আমরা মোটামুটি ভাবে যেগুলো বলতে চলেছি আর কি, যে লাস্টের পয়েন্টটাতে, যে এই যে আজকের সারা পৃথিবী জুড়ে এই জিনিসগুলোর যে সৃষ্টি হচ্ছে তার মূল কারণ কিন্তু মানুষের ব্যবহার, মানুষের এই যেমন খাদ্য, খাওয়া, পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা, এই সমস্ত বেসিক পার্সপেক্টিভস গুলোয় যে ব্যাপক পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনকে সামাল দিতে গিয়েই কিন্তু আজকের এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এই যে গ্লোবালাইজেশন কথাটা বললাম, এই যে কেএফসি, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, কোকা কোলা, এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো তো সারা পৃথিবী জুড়ে এরা ব্যবসা করছে। এবং কেন করছে না, সারা পৃথিবীর মানুষ এদের উৎপাদিত পণ্যকে গ্রহণ করতে, খেতে ভীষণ আগ্রহী, যার ফলে শুধু দৈনন্দিন জীবন বা সামাজিক জীবনে বলবো না, বা ধর্মীয় জীবনে বলবো না, সংস্কৃতি, অর্থনীতি, পরিবেশের ওপরেও কিন্তু পরোক্ষভাবে এই, আজকে আমার বাড়িতে কোনো লোক এলে আমি কিন্তু আর খাবার করে দিই না, এই রেডিমেড ফুড, এই সুইগি, এই জোম্যাটো, এদের দিয়ে আনিয়ে আমরা সেই সব খাবারগুলো দিই। তাহলে এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, এইগুলো দিয়ে তারা গ্লোবাল বিজনেসটা করছে, কিন্তু তার ইম্প্যাক্টটা বিভিন্ন স্তরে পরিবেশেও বিষয়গুলো আসছে। এই যে ফাস্ট ফুড, এই ফাস্ট ফুডের জন্য যে ধরনের পশু পালন হয়, যেভাবে হয়, কৃত্রিম উপায়ে তাদের বৃদ্ধি করানো হয়, সেটা গরু আছে, মুরগি আছে, ছাগল আছে, শূকর আছে, সবকিছুই, যেটা কিন্তু এই খাবারের যে খাদ্য গুণ সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং এই সমস্ত খাবারকে সুস্বাদু করতে গিয়ে যে ধরনের ইনগ্রেডিয়েন্টস এই খাবারগুলোর সঙ্গে মেশানো হয় সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। তাই বর্তমান সময়ে এই ব্যাপারগুলোতেও কিন্তু আমাদের অত্যন্ত সচেতন ভাবে থাকা উচিত। অ্যাজ এ হোল, এই যে পরিবেশের সংক্রান্ত যে গ্লোবাল ইস্যুগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম, এটার যদি অ্যানথ্রোপোলজিক্যাল সিগনিফিকেন্স বা নৃতাত্ত্বিক গুরুত্বের কথা আমি বলি, সেখানে মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক, যে মানুষ কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, পরিবেশের পরিবর্তন মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনছে, সেগুলো আমরা বুঝতে পারছি। এবং এই পরিবেশকে রক্ষণাবেক্ষণে সেই আদিবাসী সম্প্রদায়ের ধ্যান ধারণা, সেগুলোকে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে প্রয়োগ করা যায় সেগুলোর উপরে গুরুত্ব,
সংস্কৃতির সঙ্গে মানুষের পরিবেশের কি সম্পর্ক, মানুষের খাদ্যাভ্যাস, চাষবাসের পদ্ধতি, বসতি, ধর্মীয় বিশ্বাস, সম্পদের ব্যবহারের ধরন কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে এবং মানুষের সংস্কৃতি ও সামাজিক সংগঠনকে প্রভাবিত করে, সেগুলো আমরা জানতে পারছি। এবং এই যে বাঁধ নির্মাণ, শিল্পায়ন, নিবিড় কৃষি, নগরায়নের ফলে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি হয় এবং নৃতত্ত্ব এইসব উন্নয়নমূলক যেসব প্রকল্প হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবকে বিশ্লেষণ করে এবং পরিবেশগত মানে এনভায়রনমেন্টাল জাস্টিসের ব্যাপারটাকে ভীষণভাবে সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করে। আর জলবায়ুর পরিবর্তন মানে ক্লাইমেট চেঞ্জের ব্যাপার, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর কথা যেটা আমি বললাম, বিশ্ব উষ্ণায়ন, পলিউশন, হ্যাঁ, বায়োডাইভার্সিটির যেটা মানে রিডাকশন এবং ন্যাচারাল রিসোর্সের যে ওভার ইউটিলাইজেশন এবং যার ফলেতে সম্পদের যে অবক্ষয়, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েও আলোচনা করে এবং এর অপ্রতুলতার কারণে মানুষকে যে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করতে হচ্ছে, যে সেই ব্যাপারগুলো যেটা সামাজিক সম্পর্কগুলোকে ভীষণভাবে প্রভাবিত করে। লাস্টে আমরা অ্যাজ এ হোল আজকের ডিসকাশনকে যদি কনক্লুড করি, তাহলে আমরা পরিবেশকে দিয়ে শুরু করেছিলাম, যেখানে ভৌত, জৈবিক এবং সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশের কথা আমরা বলেছি এবং সেটাই মানুষকে ঘিরে রাখে, পরস্পরের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে। 1896 সালে সাভান্তে আরহেনিয়াস যে কথা বলে গিয়েছিলেন, সেটা কিন্তু এই আজকের গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই যে সমস্ত যে আন্তর্জাতিক যে সমস্ত বড় বড় যেসব ব্যাপারগুলোর কথা আজকে ঘটে চলেছে, সেইগুলোর যে একটা ইঙ্গিত কিন্তু এই সাভান্তে আরহেনিয়াস কিন্তু দিয়ে গিয়েছিলেন। এবং সেখানে পরিপ্রেক্ষিত থেকে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে এই যে ভবিষ্যৎবাণী, এগুলো যে কতটা অ্যালার্মিং ছিল, সেগুলো আজকে আমরা ভালোই বুঝতে পারছি। এবং এই সমস্ত পরিপ্রেক্ষিতে যেটা সব থেকে ভাইটাল ইস্যু হয়ে আসছে, সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি, বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব। আর এই বাস্তুতান্ত্রিক স্থায়িত্বের যে বিষয়টা, সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বকে রক্ষানোর জন্য, যেটা বিশ্ব উষ্ণায়ন যেমন একটা বলছি, সেই রকম ভাবে যে নৃবিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবেশগত ব্যাপারটাকে সমস্যা কেবল প্রাকৃতিক বা বৈজ্ঞানিক বিষয় নয়, এগুলো সামাজিক, সাংস্কৃতিক, জৈবিক, যাই বলি না কেন, সবকিছুর মাধ্যম দিয়ে একটা এমন সাম্য জায়গা তৈরি করার পরিপ্রেক্ষিতটা তৈরি হচ্ছে, যেটা কিন্তু আজকের পৃথিবীতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকের পৃথিবীর মানুষের কাছে ভোগবাদটাই হচ্ছে সব থেকে, যে বিশ্বায়ন, কনজিউমারিজম, ভোগবাদ, এইগুলো বিশ্ব একটা কনজিউমার কালচার তৈরি হচ্ছে। সেই জন্য টেকসই উন্নয়ন হলেই হবে না, পরিবেশ বান্ধব হওয়াটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ব্যবস্থাটা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের সচেতনতার সাথে সেটা মেনটেন করাটা একান্তভাবে প্রয়োজন। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।